কালো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো আমার বাবা। মেয়ের নামে নাকি অনেক জায়গা সম্পত্তি আছে। বাবা মায়ের একমাত্র মেয়ে, এই জন্য সব সম্পত্তি তার মেয়ে পাবে। বাবা এই কথা শোনার পর থেকে আমাকে বলতাছে, ওই মায়ারে যদি শাহেদ বিয়া না করে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। ওই মুদির দোকান দিয়ে আর কয়দিন সংসার চলবে। আজকেই থেকে ওষুধ খাওয়া বাদ দিয়ে দিলাম, আর ওষুধ খাবো না ওর টাকায়। বাবা উঠানে বসে কথাগুলো বলতাছে। আমারই শুনে শুনে আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে এসে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি এসএসসি পাশ করার পর হঠাৎ বাবা চেক করে, এরপর থেকে আমি লেখাপড়া বাদ দিয়ে সংসার খরচ আর বাবার ঔষধের টাকা আমাকে খরচ করতে হয়। বাজারে ছোট একটা মুদির দোকান ছিল বাবার, সেটাতেই এখন আমি বসি। সকালে না খেয়ে বাবার সামনে দিয়ে মাথা নিচু করে দোকানে চলে গেলাম। রাতে ফিরে এসে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। মামা আমাকে ভাত তরকারি দিতে দিতে বলল, বাজান তোর বাপ কিন্তু সকাল থেকে কিচ্ছু খায় নাই, ওষুধও খায় নাই। তোর বাপেরে বাঁচানোর জন্য হলেও রাজি হয়ে যা। মানুষটা যদি আবার চেকেট করতে তাহলে তুমি আবার বাঁচবে না বলে আস্তে আস্তে কান্না করতে লাগলো। আমি আর ভাত না খেয়ে হাত ধুয়ে বললাম, বাবারে যেতে কও, আমি বিয়েতে রাজি। ওই বলে আমি উঠে ঘরে চলে আসলাম। আব্বা একদিনের মধ্যে বিয়ে ঠিক করে ফেললো। আগামী সোমবারে বিয়ার দিন সকালে আব্বার জন্য নতুন পাঞ্জাবি, আম্মার জন্য শাড়ি, আর আমার জন্য একটা ভালো পাঞ্জাবি পাঠানো মেয়ের বাবা। কিন্তু আমি আমার কেনা পাঞ্জাবি পরেই বিয়ে করতে চলে গেলাম। তাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করছে, অনেক লোক দাওয়াত করছে। আমাকে আংটি পরিয়ে বরণ করে নিলেন মেয়ের মা। বিয়ে পড়ানোর শেষ বিদায় বেলা আমার শ্বশুর আমার হাত ধরে বলল, বাবা আমার মেয়েকে কষ্ট দিও না, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবা, আমি দেওয়ার চেষ্টা করব। তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি বউ নিয়ে চলে আসলাম। রাতে বউ নিয়ে বাড়িতে আসার পর পাড়া প্রতিবেশী আর বউকে দেখে বলতে লাগলো, এই ছেলের সাথে বউটা মানায় নাই। আরেকজন বলতে লাগলো, আরে করিম ভাই, পোলাটার টেলার টাকার লোভে বিয়া করছে মায়ার বাপের মেলা সম্পত্তি। তাদের কথা শুনে লজ্জায় আমি চলে আসলাম সেখান থেকে। একে একে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, বাবা টাকার লোভে আমার জীবনটা নষ্ট করে দিল। কি হবে টাকা পয়সা দিয়ে যদি ঘরে সুখ না থাকে। এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেছে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে। আব্বা এসে বলল, কি রে এখনো ঘরে যাস নাই কেন? মায়াটা একা একা বসে আছে ঘরে। আব্বারে আর কিছু না বলে ঘরের সামনে চলে আসলাম। ঘরে ঢুকতেই কেমন জানি লাগছে, তাও ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দ শুনে আমার দিকে তাকালো। মাথায় বড় ঘোমটা দিয়ে খট করে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। মেয়েটা ভাবছিল আমি তাকে হাত ধরে উঠাবো, কিন্তু আমি তাকে না উঠিয়ে একটু সরে গিয়ে পাঞ্জাবি খুলে বিছানায় রাখলাম। আমি এখন পর্যন্ত মেয়েটাকে দেখি নাই। একবার শুধু দেখেছিলাম বিয়ের আগে, কিন্তু এখনো যত পর্যন্ত বউ সেজে দেখিনি ঘোমটা দেওয়ার কারণে। মেয়েটা তখন ঘোমটা সরিয়ে খাটের ওপর থেকে আমার পাঞ্জাবিটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঘেমে ভেজা সাদা পাঞ্জাবিটা এভাবে রাখলে দাগ পড়ে যাবে। আমি তার মিষ্টি কণ্ঠ শুনে তার দিকে ভালোভাবে তাকালাম। না, মেয়েটা কালো হলেও মুখটা গোলগাল। লাল শাড়ি পরার কারণে আরও কালো লাগতাছে। তারপরেও তার মুখ গোলগাল থাকার কারণে মায়া মায়া একটা ভাব আছে। আমি তার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় বসে পড়লাম। সে পাঞ্জাবিটা ঘরের রশিতে ভালোভাবে নেড়ে দিল। আমি তাকে বললাম, এই শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। তাই বলে বালিশটা ঠিক শুতে যাব অমনিতেই তিনি বললেন,
আমার নাম তো এই না, আমার নাম ময়না। আর এভাবে শুয়ে পড়বেন মানে বিছানাটা কত আগলাসা দেখেছেন? ছোট কয়েকটা বাচ্চা কাচ্চা এসে বিছানাটা নষ্ট করে গেছে। দাঁড়ান, আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কথাটা বলে ময়না এদিকে ওদিকে তাকিয়ে তাই লাগলো যেন ওখানে ঝাঁট দেওয়ার জন্য ঝাড়ু খুঁজে বের করে ফেলবে। আমি খাটের কোণেই চুপচাপ বসে তার কাণ্ড দেখতে লাগলাম। যে মেয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত ঘোমটার নিচে মুখ লুকিয়ে থাকতে থেকে এসে বসেছিল, সে এখন একদম নিজের ঘরের মতো অধিকার নিয়ে কথা বলছে। আমি একটু বিরক্ত সুরেই বললাম, এই মাঝরাতে এখন আর ঝাড়ু দেওয়া লাগবে না। যেভাবে আছো সেভাবেই শুয়ে পড়ো। সারাদিন অনেক ঝামেলা গেছে, আমার শরীরে আর কিছু অসহায় হচ্ছে না। ময়না আমার কথা শুনে থমকে দাঁড়ালো। লাল ভারী শাড়ি আঁচলটা শক্ত করে হাতে পেঁচিয়ে নিয়ে আঁচলটা তার মাথায় হালকা করে তুলে দিল। তারপর খাটের পাশে এসে দাঁড়িয়ে আস্তে করে বলল, নোংরা বিছানায় শুলে তো সকলে গায়ে অ্যালার্জি উঠবে আমার। আপনার ধুলোবালিতে অসুবিধা হয় না? আমি কোনো উত্তর দিলাম না, সোজা অন্যদিকে মুখ করে একপাশে শুয়ে পড়লাম। সারাদিনের ধকল আর পাড়া প্রতিবেশীর কথাগুলো মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছিল। টাকার লোভে করিম ভাই পোলারে বিয়া করাইছে, কথাটা যেন কানের কাছে আবার বেজে উঠল। বুকটা ভোর হয়ে এলো। বাবার ওপর যে রাগটা জমেছিল সেটা আর সামলাতে পারছিলাম না। সত্যি তো, টাকার লোভে আমার মতো একটা ছেলের জীবনটা এভাবে একটা এমন মেয়ের সাথে বেঁধে দিল। পেছন থেকে মস মস শব্দ হলো। বুঝলাম ময়না কোনো মতে হাত দিয়ে বিছানায় ধুইলেও ময়লা ঝেড়ে পরিষ্কার করছে। তারপর খাটের একদম শেষ মাথায় যতটুকু সম্ভব দ্রুত রেখে এসে শুয়ে পড়ল। ঘরের কোণে জ্বালানো হালকা বাল্বের আলোয় আমাদের দুজনের মাখনের খালি জায়গাটা খুব সন্তুষ্ট লাগছিল। রাত তখন অনেক, চারপাশে একদম নিঝুম, শুধু ঘরের টিনের চাল থেকে একে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ ময়না হালকা গলায় বলল, আপনি কি খুব কষ্ট পেয়েছেন? আমি চোখ না খুললেই জিজ্ঞাসা করলাম, কিসের কষ্ট? এই যে বিয়ের বাইরের মানুষগুলো যেসব বলল, আমি তো সব শুনেছি। ময়নার গলাটা একটু কেঁপে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, শুনছেন? যখন তখন তো সবাই বুঝেছে। ময়নার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন খটকা দিয়ে উঠল। বাইরের কথাগুলো বিশ্রমী মনব যে তার কানে পৌঁছে গেছে সেটা আমি ভাবতেই পারি নাই। মেয়েটা নতুন একা বাড়িতে এসেছে, তাও আবার এমন সব কথা শুনে তার মনটা কেমন আগলাছে সেটা ভাবতেই কেমন জানি একটা অপরাধ বোধ কাজ করতে লাগলো। কিন্তু মুখের ওপর আর কিছু না বলে আমি এক পাশ ফিরিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘরটা একদম চুপচাপ, শুধু টিনের চাল, একটানা ঝিঝি পোকার ডাক আর আমাদের দুজনের হালকা শ্বাস ফেলার শব্দ। দিনভর এত ধকল গেছে যে চোখের পাতা দুটা ভার হয়ে আসছিল। ঘুমটা যখন কেবল চোখ জড়িয়ে আছে, ঠিক তখনই কাছের বেলুনটা নিভে গেল, বাল্বটা নিভে গেল, কারেন্ট চলে গেছে। গ্রামের কারেন্টের একবার গেলে যখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মুহূর্তের মধ্যেই ঘরটা যেন ঘুটঘুটে অন্ধকার ডুবে গেল। আগস্ট মাসের ভাবসা
গরম, তার ওপর চারপাশ একদম বন্ধ, ঘরের ভেতরে যেন দম আটকে আসার উপক্রম। ঘাম বের হতে শুরু করলো। আমি বেশ বিরক্ত হয়ে একটা দীর্ঘ শ্বাস ফেললাম। ঠিক ওই সময়ে আমার একদম মাথার কাছে হালকা বাতাসের একটা দোলা লাগলো। খসখস শব্দ। বুঝলাম ময়না অন্ধকারের মধ্যে ডুবে বসেছে। হাত বাড়াতেই বুঝলাম সে কোনায় রাখা তালা পাতার পুরনো পাখাটা খুঁজে বের করে আমাকে বাতাস করতে শুরু করছে। আমি একটু অবাক হয়ে বললাম, এই তুমি জেগে আছো? বাতাস করা লাগবে না, তুমি শুয়ে পড়ো। ময়না হাত থামলো না। অন্ধকারের মধ্যেই তার মিষ্টি শান্ত গলাটা ভেসে এলো, আপনি ঘুমান, সারাদিন অনেক খাটুনিটি গেছে আপনার, দোকান চালান, বিয়ের ধকল, আবার এই গরমে ঘুম আসবে না? বাতাসে একটু লাগলে ঘুমাটা ধরতে যাবে। বাতাসের ছন্দে হাত পাখার সামান্য তালে গাছে আর পেঁচাচ্ছে গায়ে শীতল বাতাসের পরম পেয়ে শরীরটা বেশ আমার আরাম পেল। আমি অন্ধকারের দিকে তাকিয়ে তার মুখের অবিরততা দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই সন্তুষ্ট নয়, শুধু অনুধাবন করলাম এই মেয়েটা ভেতরে অন্যরকম এক ধৈর্য আছে। পোড়া পড়শির এর বিরক্ত কথা শুনেও তার চলাফেরায় বা কথায় কোনো রাগ বা জেদ নেই। তোমার গরম লাগছে না? আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম। অভ্যাস আছে। ময়না এক হাতে পাখা চালাতে চালাতে অনেক হাতে শাড়ির আঁচল দিয়ে কপাল জমে ওঠা ঘাম মুছে নিয়ে বলল, আমাদের বাড়িও কারেন্ট গেলে আম্মা এভাবে বাতাস করতো। আপনি চুপচাপ ঘুমান তো, বেশি কথা বলেন না। গরম আর ভাব ময়নার বাতাসের ছন্দ আর শীতল জমেছে। আমার চোখের পাতা সত্যি সত্যি ভর হয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙলো, তখন জানালার ফাঁক দিয়ে বাইরে কড়া রোদ এসে পড়ছে ঘরের মেঝেতে। চোখ মেঝেতেই আমার মাথাটা ভেঁ ভোঁ করে উঠল। ঘরে অন্য দিকের মতো কোনো এলোমেলো ভাব নেই। খটের পাশে ঋষিতের কোল বালিশের আমার সেই ঘাম ভেজা পাঞ্জাবি আর ময়নার ভারী শাড়িটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে মেলে দেওয়া হয়েছে। টেবিলের ওপর সাজানো রয়েছে ছোট ছোট জিনিসগুলো, যেগুলো কাল রাতে পর্যন্ত এদিক ছিটিয়ে ছুটিয়ে পড়েছিল। ঘরের মেঝেটা একদম পরিচ্ছন্ন, ধুলোবালি কোথাও দেখা যাচ্ছে না। সব কিছু কেমন যেন পরিপাটি, তার আঁচম চকচকে লাগছে। আমি খট থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকালাম। ময়না তখন উঠানের এক কোণে বালতি নিয়ে কাপড় ধোয়ার কাজ শেষ করছিল। তার পরানো একটা সাধারণ সুতির শাড়ি, চুলের আগলা করে খোপা বাঁধা। কাল রাতের লাল শাড়ির ভারী সজরে চেয়ে এক সাধারণ সাজাতেই তাকে দেখতে বেশি মানিয়েছে। গায়ের রংটা আসলে কালো, তবে মুখটা কেমন যেন একরকম মায়া মায়া ভরা। একটা শান্ত অগ্রিলি ভাব ফুটে উঠেছে তার প্রতিটা কাজকর্মে। আমাকে উঠতে দেখে ময়না হাসি মুখে গিয়ে এলো, সকাল হয়ে গেছে, অনেকক্ষণ মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা রেডি করছি। আম্মা তো আপনাকে ডাকতে আসছিল। আমি বললাম রাত দেরি করে ঘুমিয়েছেন, তাই যেন না ডাকে। আমি কিছু না বলে কপাল গিয়ে ভালো করে মুছে হাত ধুয়ে নিলাম। বাড়িতে কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। বাবা কাল রাতে পর থেকে আজ সকালে বেশ স্বাভাবিক। উঠানে বসে চা খাচ্ছেন আর মাঝে মধ্যে মায়ের সাথে নিচু গলায় কথা বলছেন। আমাকে দেখে বাবা অবশ্য কোনো কথা বলল না, তবে আমার মুখের ভাব দেখে বুঝলেন কালকের মতো কড়া ভাবটা আর নেই। ঘড়িতে তখন ঠিক 10টা বাজে।
বাড়ির উঠানে একটা ভ্যান এসে থামলো। ভ্যান থেকে নামালো আমার শ্বশুর। ময়নার বাবা, তার হাত দুটো বড় বড় পিসিকের ব্যাগ আর পাটের বস্তা। ভ্যান থেকে একটা বিশাল বড় রুই মাছ পিতিলি পলিথি বের করে উঠানে পিড়িতে রাখলো। মাছটা তখনও তাজা। পর মাসে সাথে অন্য বস্তা খুলতে দেখা গেল খাসির মাংস ডজন ডজন, ডিম, পোলার চাল, খাঁটি ঘি আর নানা রকমের মরিমি ফলমূল। শ্বশুরমশাই হাতে হাতে ভ্যানওয়ালাকে ভাড়া বুঝিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে বললেন, বেয়াই সাহেব ভালো আছেন? সকালে ভাবলাম মেয়েটার খোঁজে নিয়ে আসি, আর দুপুরে রান্না বান্নার জন্য সামান্য কিছু বাজার নিয়ে আসি। জামাই তো সকালে দোকানে যাবে, একটু ভালো মন্দ না খেলে হয়। বাবা হন্তদন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আরে বেয়াই সাহেব, এত সব আর কি দরকার ছিল? আপনি একা একা এত ভারী জিনিস নিয়ে আসলেন। আরে না না বেয়াই সাহেব, এত আবার ভার কিসের? আমার একমাত্র মেয়ে এই বাড়িতে আইছে, আমি না দেখলে কে দেখবে বলুন? শ্বশুরমশাই বেশ হাসি মুখে বললেন। আমি এক পাশে দাঁড়িয়ে চুপচাপ বসে সব দেখছিলাম, আর বুকের ভেতর আবার সেই কাল রাতের অস্থিরতা মোচড় দিয়ে উঠল। পাড়ার লোকজনের কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। মেয়ের বাপের মেলা সম্পত্তি, করিম ভাই টাকার লোভে বিয়া করেছে। শ্বশুরমশাই এত জিনিসপত্র নিয়ে এসেছে দেখে যেন মনে হচ্ছিল টাকা পয়সার গরমটাই তিনি আমাদের সামনে তুলে ধরেছে। তিনি হয়তো ভাবছেন, এইসব বড় বড় মাছ আর মাংস পাঠালেই আমার মতো একটা মুদির দোকানের ছেলের খুব খুশি হয়ে যাবে। ময়না ঘর থেকে বেরিয়ে এসে তার বাবাকে দেখে বলল, বাবা তুমি এত সকালে এত সব বাজার নিয়ে ঘর থেকে বের হতে গেলে কেন? শরীরটা তো ভালো না তোমার। তো শরীরকে একটু সাহায্য করবি মা। নতুন ঘর, নতুন মানুষ, গোছাইয়ে চলবি। শ্বশুরমশাইয়ের ময়নার মাথায় হাত রেখে আদর করে বললেন। শ্বশুরমশাই ঘরে এসে বললেন, আম্মা তাড়িঘড়ি করে উঠানের জন্য নাস্তা ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। ময়নাও আম্মার পিছু পিছু রান্নাঘরে ঢুকে হাঁটতে লাগলো। পুরো বাড়িতে যেন একটা উৎসবের মেজাজ চলে এলো। তিনি আমার মাথায় ভেতরে অশান্তিটা কমছিল না। আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের ভেতরে গেলাম। জামাটা গায়ে চাপিয়ে দোকানের চাবিটা পকেট থেকে বের করে নিলাম। এই দুপুরের বা লোকজনের কোলাহল আমার থেকে থাকতেই ইচ্ছা করছিল না। ঘর থেকে বের হওয়ার সময় ময়না দরজার কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটা ছোট পেটে দুটো পরোটা আর ডিম ভাজা। সকালে কিছু না খেয়ে দোকানে যাচ্ছেন কেন? একটু খেয়ে যান। ময়না প্লেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল। আমি প্লেটের দিকে তাকিয়ে একটা ঠান্ডা দৃষ্টি ময়নার দিকে তাকালাম। তারপর বেশ শক্ত গলায় বললাম, তোর বাপের টাকা আর ওসব বড় বড় উপহার দেখে তোমার হয়তো খুব অহংকার হয়েছে, তাই না? কিন্তু মনে রেখো ময়না, আমি শাহেদ বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু তোমার বাপের এই বড়লোকি আর টাকার গরম আমি আমার ঘরে দেখতে চাই না। কথাটা বলে আমি তার হাতের প্লেটটার দিকে আর না তাকিয়ে এক প্রকার দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দিলাম। পেছনে ময়না কেমন থমকে দাঁড়িয়ে রইল, তা আর আমি ফিরে দেখলাম না। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।